गुड मॉर्निंग स्टूडेंट আমি আবার এলাম আমাদের ইউটিউব চ্যানেল গুরুকুল স্টাডি সেন্টারে সকলকে স্বাগত স্টুডেন্ট আজকে আমি যে মূল বিষয়টাতে আসব সেটা হলো যে আমাদের মেকানিক্যাল সেকশন পার্ট 1 যেটা আমাদের চলছে টিকেডি স্যারের ঠিক আরেকজন স্যার আমাদের মোস্ট এক্সপেরিয়েন্স স্যার আরকেজি স্যার তোমাদের কাছে আপকামিং কেএমসি তো আছে এসএসসি কেএমসি এবং তার সাথে সাথে কেএমডিএ পিএসসি এবং রিলেটেড যে টেকনিক্যাল এক্সামগুলো আমাদের হয় বা টেকনিক্যাল কোশ্চেনগুলো থাকে মেকানিক্যাল সেকশনে তো তার নিয়ে তিনি পার্ট পার্ট করে 1 2 3 করে বিভিন্নভাবে তিনি পড়াচ্ছেন। তো স্টুডেন্ট আমি বলবো তোমরা এই প্রত্যেকটা পার্ট অবশ্যই ভালো করে লক্ষ্য করো, শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে প্রত্যেকটা ভিডিও আমাদের আলোচিত হবে। আর স্টুডেন্ট এখানে দেখবে তোমরা স্যারেরা একসাথে অনেকগুলো কোশ্চেন পড়াচ্ছে, বারবার ভিডিওগুলো দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে যে কোশ্চেনগুলো কতটা ইম্পর্টেন্ট। তো আমি আর বেশি কথা বলবো না, স্যার শুরু করবেন। তো স্টুডেন্ট পুজো শুরু হয়ে গেছে, আমি আবার বলবো যে তোমরা একদম বাইরে না বেরিয়ে যতটা সম্ভব বাড়িতে থেকে প্রিপারেশনটাকে ভালো করে করো, কারণ আপকামিং অনেক এক্সাম আসছে যেখানে কিন্তু টেকনিক্যাল সেকশন একটা ভাইটাল দাঁড়াচ্ছে মেকানিক্যাল সেকশনে। সেই সব আলোচনা আজকে পার্ট 1 ভাবে আরকেজি স্যার তোমাদের দিচ্ছে। তো পরপর আমরা এই ভিডিও দেখব। তারা এখন আরকেজি স্যারের তোমরা ভিডিওটা দেখো এবং পুরো পর্যন্ত দেখো। যদি ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই এটা তোমরা লাইক করবে, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো গুরুকুল স্টাডি সেন্টার। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট দিয়ে স্যারের পরবর্তী ভিডিওর জন্য তোমরা কিন্তু স্যারকে উৎসাহিত করো। আমি আমাদের পুরনো স্টুডেন্ট এবং নতুন স্টুডেন্ট সবাইকে বলছি, যদি তোমাদের এই ভিডিও উপকৃত হয় তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাও। আর অবশ্যই চ্যানেলটা শেয়ার করো বন্ধুদের মধ্যে, যাতে আমাদের ভিডিও অনেক স্টুডেন্টদের কাছে পৌঁছে যেতে পারে। ঠিক আছে, ভালো থেকো সবাই। তাহলে এখন আমরা শুরু করছে আরকেজি স্যার। ওয়েলকাম গুরুকুল স্টাডি সেন্টার ফর টেকনিক্যাল সার্ভিস এক্সামিনেশন। আমি আরকেজি স্যার বলছি। মেকানিক্যালের বিভিন্ন সাবজেক্ট থেকে তোমাদের পিএসসি এসএসসি কেএমসি এবং টেকনিক্যাল ওরিয়েন্টেড যেসব কোশ্চেনগুলো বিভিন্ন পরীক্ষায় আসে তা নিয়ে আলোচনা করব। আজকে যেমন আলোচনা করব স্ট্রেংথ অফ মেটেরিয়াল, হিট ট্রান্সফার, ফ্লুইড মেকানিক্স, হাইড্রোলিক মেশিন এবং আরএসি ম্যানেজমেন্ট, এই কয়েকটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব এবং কন্টিনিউ পরপর আপকামিং কেএমসি এবং এসএসসি পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসে এবং আসতে পারে সেগুলো আলোচনা করব। এখানেও কিছু ম্যানেজমেন্টের কোশ্চেন আছে, কম্প্রেসার, থার্মাল এবং স্ট্রেংথ অফ মেটেরিয়াল, এগুলো পরপর আলোচনা করব। আজকে কিছু কোশ্চেন নিয়ে তোমাদের আলোচনা করব যেগুলো মোস্ট কমন এবং রিলেটেড কোশ্চেন। যেমন এখানে বলছি, ইফ E, G and K denote the Young modulus of elasticity, modulus of rigidity and Bach modulus of elastic material, then which one of the following can be possible to? A option দেওয়া আছে G সমান 2K, B দেওয়া আছে G সমান K, C অপশন দেওয়া আছে K সমান E, D অপশন দেওয়া আছে G সমান K সমান E। কোন অপশনটা ঠিক হবে? এবং আমাকে অপশন ওরিয়েন্টেড দেখে উত্তরগুলো করতে হবে। আমরা জানি ই সমান ইয়ং মডুলাস, ই সমান ইয়ং মডুলাস আমরা জানি। ইয়ং মডুলাস কি? টেনসাইল স্ট্রেস এবং টেনসাইল স্ট্রেনের রেশিওকে বলা হয় ই। আর সি কি বলা হয় বা জি কে কি বলা হয় না শিয়ার স্ট্রেস এবং শিয়ার স্ট্রেনের রেশিওকে বলা হচ্ছে জি। জি যেমন এখানে বলা হচ্ছে মডুলাস অফ রিজিডিটি, জি মডুলাস অফ রিজিডিটি। ঠিক আছে, ই হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি বা ইয়ং মডুলাস, আর কেউ বলা হচ্ছে বাগ মডুলাস। ঠিক আছে, এইগুলো ইউনিট। তাহলে এই রিলেশনটা কি আমরা জানি, একের দাগের কোশ্চেন আমরা জানি কি না ই ইকুয়াল টু 3K 1 মাইনাস 2 মিউ। এবার আমরা জানি মোস্ট অফ দি মেটেরিয়ালে পয়জনাস রেশিও কত হয় না 0.25 to 0.33, মানে 0.25 to 0.33, অর্থাৎ 1/4 থেকে আমাদের কত হয় 1/3 হয়। এবার
এইখানে অপশান অনুযায়ী আমাকে দেখতে হবে কোন মানটা বসালে এই অপশানগুলোর সাথে মিলে যাবে। আমরা 1/3 যেহেতু ম্যাক্সিমাম ম্যাটেরিয়াল বা মোস্ট অফ দ্য ম্যাটেরিয়াল ক্ষেত্রে আমরা ব্যবহার করি, 1/3টা এখানে পুট করব। 3k 1 মাইনাস 2 ইন্টু 1/3 সমান 3k ইন্টু 1 মাইনাস 2/3 ইকুয়াল টু 1/3, দিস ইকুয়াল টু কে। তাহলে ই সমান কে। তাহলে 1 দাগের অ্যান্সারটা আমাদের কি দেওয়া আছে, ই সমান কে, মানে 1 দাগের হবে সি, 1 দাগে আমাদের সি হবে। কিন্তু আমরা যদি 0.25 পুট করি তখন কি হবে, তখন 2e সমান 3k হবে। এখানে যদি 0.25 বসাই তখন আসবে না। এবং রাবারেজ পয়জনাস রেশিও 0.5 বসালে এখানে কি হবে 1, মানে 1 ই সমান 0, তখনও আসছে না। তাহলে এই মানগুলোর সাথে যে অপশানগুলো আছে তার সাথে রিলেটেড করে আমাদের মানটা বসাতে হবে, কোন উত্তরটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। এর সাথে সাথে আমাদের যে কোয়েশ্চেনগুলো আমাদের প্রায় কমন আসে, এই ইয়াং মডুলাস অফ রিজিডিটি এবং বাগ মডুলাস, সেগুলো একসাথে তোমাদের কালেক্ট করে ব্যবহার করতে হবে। যেমন এই অপশানগুলো যেমন আছে কে, যেমন ধরো সি এবং ই, এগুলো একটু টার্মগুলোর সাথে সাথে তোমরা একটু প্র্যাকটিস করে নেবে এই কোয়েশ্চেনের সাথে সাথে। তাহলে কী হবে, এই রিলেটেড কোয়েশ্চেনগুলো তোমার পরবর্তী পরীক্ষায় বা অন্য পরীক্ষায় বা প্রশ্ন যদি ঘুরিয়ে আসতে পারে। কে সমান এম ই বাই 3 ইন্টু এম মাইনাস 2। সি সমান কি না, সি সমান হচ্ছে এম ই বাই 2 ইন্টু এম প্লাস 1। আর ই সমান কি 9 কে সি বাই 3k প্লাস সি। এটা মানে এসএসসিতে এসেছিল 2016-তে 3k প্লাস সি, কিন্তু অনেক সময় 3c প্লাস কে অপশানকে ঘুরিয়ে দিল। এই জন্য 3-র কাছে কে থাকবে আর উপরে 9kc থাকবে, উপরে 9 বড়, উপরে লবে থাকবে kc। এবং kc ই এরম মনে রাখবে, 32 মাইনাস 21 প্লাস, এরম একটু মনে রাখার কিছু ক্যাপাটাইজ অ্যাপ্লাই করবে। এমকে উপরে নিচে যদি এম দিয়ে ডিভাইড করো, ই বাই 3 ইন্টু 1 মাইনাস 2 মিউ, সি ইকুয়াল টু ই বাই 2 ইন্টু 1 প্লাস মিউ, ই ইকুয়াল টু 9kc প্লাস 3k। আর এটা থেকে আরও কিছু কোয়েশ্চেন আছে, ইয়াং মডুলাস এবং বাগ মডুলাসের রেশিও কত, কিছু পয়জনাস রেশিও বা সি বা মডুলাস অফ রিজিডিটির মান দিয়ে দিল। সি और জি और এন, এই তিনটে ইন্ডিকেট করে, ঠিক আছে। সি বাই ই রেশিও কত, পয়জনাস রেশিও মান দিয়ে দিল, তখন বার করে দিলাম। আমরা জানি এম ইকুয়াল টু 1 বাই মিউ, এম হচ্ছে পয়জনাস রেশিও রেসিপ্রোকাল। এবার এটাকে ঘুরিয়ে ফিরিয়ে তোমরা একটা যেমন আমি নিয়েছিলাম ই ইকুয়াল টু 3k মাইনাস 2 ইউ, মানে এটা থেকে নিয়ে এসেছিলাম ই ইকুয়াল টু 3k মাইনাস, উপরে নিচে আমি যে এম ডিভাইডেড করি ই বাই 3 ইন্টু 1 মাইনাস 2 মিউ, তখন এটা করলে এটা এসে যাবে। সুতরাং আমার এখানে যে অপশানগুলো দেওয়া আছে সেই অপশানগুলো থেকেই আমাকে কোন মানটা পুট করলে অ্যান্সার আসবে সেটাই দেখে নিতে হবে। 1/3 বসিয়ে করলাম, তার সাথে মিলে গেল, তার জন্য এই অ্যান্সারটা আসবে ই সমান কে। এবার 2-এর দাগে, এটা হলো স্টেইং দ্য মিটার। এবার 2-এর দাগের কোয়েশ্চেন, আমি হিট ট্রান্সফারে যাব। দ্য ইউনিট অফ থার্মাল ডিফিউসিভিটি ইজ এম বাই এইচ কে, বি দেওয়া আছে এম বাই এইচ, সি দেওয়া আছে এম স্কোয়ার বাই এইচ, ডি দেওয়া আছে এম স্কোয়ার বাই এইচ কে, কোন ইউনিটটা হবে, ঠিক আছে। 2-এর দাগে তাহলে আমরা জানি কি থার্মাল ডিফিউসিভিটি ইজ ইকুয়াল টু থার্মাল কন্ডাক্টিভিটি বাই রো ডেন্সিটি ইন্টু কি স্পেসিফিক হিট অফ মেটেরিয়াল। তাহলে থার্মাল কন্ডাক্টিভিটির ইউনিট কি না, কিলোওয়াট পার মিটার কেলভিন। আচ্ছা, রো বা ডেন্সিটির ইউনিট কি না, কেজি পার মিটার কিউব। আর স্পেসিফিক হিটের ইউনিট কি, কিলোজুল পার কেজি পার কেলভিন। তাহলে আমার কেজি আর কেজি কেটে গেল, ঠিক আছে। তাহলে কিলোজুল মিটার কিউব কেলভিন। এখানে আমি লিখলাম তাহলে কিলোওয়াট পার মিটার কেলভিন, এই মানটাকে লিখলাম। আর এইটা উপরে চলে গেলে কি হবে,
মিটার কিউব কেলভিন এবং নিচে এলো কিলো জুল। এইটাকে কিলোওয়াটকে আমি লিখতে পারি কিলো জুল পার সেকেন্ড, কিলোওয়াটকে। তাহলে কিলো জুল পার সেকেন্ড, মিটার আছে, কেলভিন আছে, ইন্টু মিটার কিউব কেলভিন ইন্টু কিলো জুল। কিলো জুল কাটবে এবং কী হবে না, কিলোভিন কেলভিন কেটে গেল। আচ্ছা, মিটার কাটলে মিটার কিউব মিটার স্কোয়ার হলো। তাহলে কি ইউনিট হলো মিটার স্কোয়ার পার সেকেন্ড। তাহলে থার্মাল ডিফিউসিভিটি এখানে যেটা দেওয়া আছে, ইউনিট অফ থার্মাল ডিফিউসিভিটি, তার উত্তর কী হবে না মিটার স্কোয়ার পার সেকেন্ড বা মিটার স্কোয়ার পার আওয়ার। মিটার স্কোয়ার পার সেকেন্ড বা মিটার স্কোয়ার পার আওয়ার থার্মাল ডিফিউসিভিটি ইউনিট। প্রথমে তাহলে থার্মাল ডিফিউসিভিটি, থার্মাল কন্ডাক্টিভিটি ডিভাইডেড ডেনসিটি ইন্টু স্পেসিফিক হিট, হ্যাঁ, তা হলো থার্মাল ডিফিউসিভিটি। তাহলে মিটার স্কোয়ার পার আওয়ার বা মিটার স্কোয়ার পার সেকেন্ড হলো থার্মাল কী হলো থার্মাল ডিফিউসিভিটি। এর সাথে সাথে আমরা মনেও রাখতে পারি ফ্লুইড মেকানিক্সে সেম ইউনিট হচ্ছে কাইনেমেটিক ভিসকোসিটি, এম স্কোয়ার বাই সেকেন্ড, মিটার স্কোয়ার পার সেকেন্ড হচ্ছে কাইনেমেটিক ভিসকোসিটি, ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার পার সেকেন্ড। এবার 3 নম্বর কোয়েশ্চেনে আসা যাক। এবার 3 নম্বর হাইড্রোলিক্স মেশিন নিয়ে আলোচনা করব। 3 নম্বর কোয়েশ্চেনে যেটা আছে হাইড্রোলিক মেশিন, হাইড্রোলিক মেশিনে কি বলা আছে, দ্য পাওয়ার অ্যাবজর্বড by a hydraulic pump is directly proportional to n square n cube n4। মানে পাওয়ার মানে p, পাওয়ার প্রপোর্শনাল কি যে n মানে rpm অফ দ্য ইম্পেলার ডাইরেক্টলি n এর সাথে প্রপোর্শনাল n স্কয়ারের সাথে n কিউব n4। কোনটা হবে মনে রাখতে হবে, এখানে যেটা হবে n কিউব হবে। এটা একটা মনে রাখার টেকনিক আছে, মনে রাখার টেকনিক দিয়ে যদি করে এর সাথে আরও 5-6টা কোয়েশ্চেন তোমাদের মনে থেকে যাবে। প্রথমে কি করবে না n আর d মনে রাখবে, কিউ এইচ পি 1 2 3 2 2 4। তাহলে n ইকুয়াল টু আর পি এম, d ইকুয়াল টু ডায়ামিটার অফ ইম্পেলার, আচ্ছা, কিউ ইকুয়াল টু ডিসচার্জ, এইচ ইকুয়াল টু হেড, পি ইকুয়াল টু পাওয়ার। তাহলে ডিসচার্জ মানে কিউ মিটার কিউব পার সেকেন্ডের ইউনিট, হেড এইচ এর ইউনিট হচ্ছে মিটার, পাওয়ারের ইউনিট কিলোওয়াট, আর n ইকুয়াল টু আরপিএম অফ দ্য ইম্পেলার, d ইকুয়াল টু ডায়ামিটার অফ দ্য ইম্পেলার। ঠিক আছে, এবার মনে রাখতে পারো এন ডি কিউ এইচ পি 1 2 3 2 2 4, এটা তোমাকে মনে রাখতে হবে। মনে রাখলে 6টা 7টা অবজেক্টিভ তুমি অবশ্যই করতে পারবে। এখানে 3 এখানে 5, অ্যাকচুয়াল 3 5 হবে, কিন্তু কিছু কিছু বইতে যেহেতু যখন দেওয়া থাকবে না, ওয়েন নট গিভিন 3 5 দেন উইল টেক 2 and 4। এটা কি নেবে তাহলে কি হবে, এখানে দেওয়া আছে কি না পাওয়ার, পাওয়ারের সাথে রিলেশান কি, পাওয়ারের সাথে এন এর রিলেশান কি, এগুলো কিন্তু সবই ডাইরেক্টলি প্রপোর্শনাল। পাওয়ারের সাথে এন এর রিলেশান হচ্ছে পি এন কিউ, আর এখানে পাওয়ার দেওয়া আছে, এখানে এন এর সোজা এন আছে কিউ। তাহলে হেডের সাথে এন এর রিলেশান কি, ডাইরেক্টলি হেডের সাথে এন এর রিলেশান। তার পাশাপাশি কোশ্চেনগুলো আমি আলোচনা করি। আচ্ছা আচ্ছা, এন এর রিলেশানটা কি হচ্ছে, হেডের সাথে এন এর রিলেশান এন স্কোয়ার, কিউর সাথে এল এর রিলেশানটা কি, কিউর সাথে এন এর এন, এন স্কোয়ার এটা এন কিউব। এই অ্যান্সারটা চেয়েছে। পাওয়ারের সাথে আরপিএম এর রিলেশানকে ডাইরেক্টলি এন কিউব। যদি ডায়ামিটার বলতো পাওয়ারের সাথে 4 হতো, এ টু দি পাওয়ার ডায়ামিটার 4। যখন 5 দেওয়া থাকবে না, D5 দেওয়া থাকবে না বইতে অপশানে, তখন তুমি 4 নেবে। অ্যাকচুয়ালি উত্তরটা ঠিক হবে কিন্তু 5। এখানে ডিসচার্জের সাথে ডায়ামিটারের কিউর সাথে ডায়ামিটার রিলেশনটা কিন্তু 3, কিন্তু যখন 3 দেওয়া থাকবে না তখন কিউ প্রপোর্শনাল 2। যখন 5 দেওয়া থাকবে না, পি ডাইরেক্টলি প্রপোর্শনাল ডায়ামিটার টু দি পাওয়ার 4। তাহলে এটা মনে রাখতে পারবে। পাওয়ারের সাথে আরপিএম এর রিলেশন হচ্ছে কিউ। তাহলে হাইড্রোলিক মেশিন পাম্প থেকে আলোচনা হলো, ঠিক আছে। এবার আমি 4 নম্বর কোয়েশ্চেনে চলে যাব, যেটা আছে আরএসি রিলেটেড টু থার্মোডাইনামিক্স কোয়েশ্চেনটা। এই কোয়েশ্চেন হচ্ছে এ কার্নোট রেফ্রিজারেটর হ্যাজ এ CO6, হোয়াট ইজ দ্য রেশিও অফ লোয়ার টু হায়ার অ্যাবসোলিউট টেম্পারেচার। 4টে মান দেওয়া আছে, লোয়ার টু হায়ার টেম্পারেচার দেওয়া আছে, কী করতে হবে, অথবা অনেক সময় বলা থাকতে পারে সিঙ্ক টু সোর্স টেম্পারেচারের রেশিও কত, সেটা বলা থাকতে পারে। এবার আমাদের যেগুলো আমি করব, মানে হিট, এটাকে কিছুটা আরএসির দলে পড়ছে,
এবং আরএসিও আছে, থার্মোডাইনামিক্সের কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন যেটা বললাম। তাহলে সিওপি অফ রেফ্রিজারেটর, আমার রেফ্রিজারেশনের এটা ফর্মুলা কি? সিওপি রেফ্রিজারেশন কম টেম্পারেচার বাই বেশি বাই কম। হেয়ার T2 গ্রেটার দেন T1, আমি এখানে ধরে নিয়েছি T2 গ্রেটার দেন T1, এবং তোমাকে কি বার করতে বলেছে? T1 বাই T2 মানটা কত, না কম বাই বেশি, মানে সেম টু সোর্সের টেম্পারেচারের রেশিওটা কত বের করতে হবে। এবার এখানে যেহেতু সিওপির মানটা দিয়ে দিয়েছে, রেফ্রিজারেটরের সিওপি কম বাই বেশি মাইনাস কম, হিট পাম্প যদি হতো তখন বেশি বাই বেশি মাইনাস কম হতো, এখানে বেশি টেম্পারেচার হতো। রেফ্রিজারেটর টেম্পারেচার অথবা কার্নোট রেফ্রিজারেট কথাটা বলা থাকলে বা রিভার্স কার্নোট রেফ্রিজারেট কথা বলা থাকলে এই ফর্মুলাটা আমরা ব্যবহার করব। এখানে তাহলে সিওপি অফ আর ইকুয়াল টু 6 ইকুয়াল টু T1 বাই T2 মাইনাস T1। এবার আমি যদি মাল্টিপ্লাই করে দিই 6T2 মাইনাস 6T1 ইকুয়াল টু T1, और 6T2 ইকুয়াল টু এদিকে এলে 7T1, T1 বাই T2 ইকুয়াল টু কি হচ্ছে 6/7, তাহলে লোয়ার টু হায়ার টেম্পারেচার রেশিও কত আসছে, না লোয়ার টু হায়ার টেম্পারেচার আসছে 6/7, লোয়ার টু হায়ার 6/7, মানে সিং টু সোর্স টেম্পারেচারের রেশিও আসছে 6:7, মানে 4-এর অ্যান্সার আসছে সি। এটা হচ্ছে কি ক্লসিয়াস স্টেটমেন্ট ফলো করে। ক্লসিয়াস স্টেটমেন্ট কি, না এখানে সিঙ্ক আছে, এখানে রেফ্রিজারেটর, এখানে আছে সোর্স বেশি টেম্পারেচার, এখানে ডব্লু দেওয়া হচ্ছে মানে কিউ, এখানে কিউ প্লাস ডাব্লু দিস, ঠিক আছে। এইটা লোয়ার টেম্পারেচার T1, এটা সোর্স হায়ার টেম্পারেচার T2, তাহলে কি হলো আমাদের T1 বাই T2 মান বের করতে বলা হয়েছে। এখানে রেফ্রিজারেটরের ক্ষেত্রে সিওপি আর এর ক্ষেত্রে এরকম আসছে। হিট পাম্পের হলে সেও ক্লোসিয়াস স্টেটমেন্ট সেম ওয়ে, তার মেন অবজেক্ট কিন্তু কিউ প্লাস ডাব্লু, এখানে হচ্ছে মেন অবজেক্ট কিন্তু কিউ, এটা যেমন সিওপি ইকুয়াল টু কিউ বাই ডাব্লু। হিট পাম্প হয়ে গেলে 1 প্লাস কিউ বাই ডাব্লু, এক হিট পাম্পের ক্ষেত্রে বেশি হবে, তখন কিন্তু তার মনে রাখার জন্য সেটা বেশি বাই বেশি মাইনাস কম। এটা রেফ্রিজারেটরের ক্ষেত্রে যেমন সিওপি মনে রাখা বলেছিল, রেফ্রিজারেটর কম বাই বেশি মাইনাস কম, ওখানে বেশি বাই বেশি মাইনাস কম। হিট পাম্প সেটাও সেম ক্লসিয়াস ল ফলো করে, হিট পাম্প অলসো ফলো দ্য ক্লসিয়াস ল। রেফ্রিজারেটরও যেমন ক্লসিয়াস স্টেটমেন্ট ফলো করছে, হিট পাম্প ক্লসিয়াস স্টেটমেন্ট। কেলভিনটা করে হিট ইঞ্জিনের ক্ষেত্রে কেলভিন, সেখানে কিন্তু ইফিসিয়েন্সি ব্যাপার আছে, সেখানে সিওপি আসে না, এই দুটোর ক্ষেত্রে সিওপি আসে, কোএফিসিয়েন্স পারফরমেন্স আসছে এখানে, ঠিক আছে। এবার আমি যাব ফ্লুইড মেকানিক্সের একটা অঙ্ক, 5-এর দাগের যে কোশ্চেনটা আছে ফ্লুইড মেকানিক্সে আসবো। ওয়াটার রাইজেস টু হাইট 15 মিলিমিটার ইন এ ক্যাপিলারি টিউব অফ 10 মিলিমিটার রেডিয়াস, দ্য করেসপন্ডিং রাইজ ইন ক্যাপিলারি অফ 5 মিলিমিটার রেডিয়াস উড বি কত হয়। তাহলে বলেছে ওয়াটার রাইজেস হাইট অফ 15 মিলিমিটার, ক্যাপিলারি টিউব 10 মিলিমিটার রেডিয়াস একটা টিউব নিয়ে তুমি কি করলে, না জলের মধ্যে ক্যাপিলারি ডুবে দেওয়া হলো, ঠিক আছে। করেসপন্ডিং ক্যাপিলারি 5 মিলিমিটার রেডিয়াস নিয়ে যদি আর একটা টিউব নিয়ে যদি ওই সেম জলের মধ্যে তুমি যদি ডুবিয়ে দাও, তাহলে ওটা কতটা হাইট উঠবে ওটা জানতে চাইছে। ফ্লুইড মেকানিক্সে এটা আছে, যেমন এইরকম তুমি যদি সাপোজ এই করলে এইরকম একটা জল আছে, তুমি টিউবটা 10 মিলিমিটার ডায়ামিটার ওই জলের মধ্যে ডুবিয়ে দিলে জলটা কি হবে, না এইরকম উপর দিকে জাস্ট উঠে যাবে আর কনকেভ হবে। এই হাইটটা কি আছে, এই হাইটটা দেওয়া আছে H1 ইকুয়াল টু 15 সেমি, মানে কতটা উঠবে, এটা 15 সেমি উঠে গেল, ঠিক আছে। এর রেডিয়াস কত দেওয়া আছে, এর R1 দেওয়া আছে 10 সেমি। সেই পাত্রে বলতে পারো বা সেম জল মানে সেম লিকুইড নিয়ে তুমি একটা R2 তুমি কি করলে, মানে যার ডায়ামিটার কম, এটা 5 সেমি, কম ডায়ামিটার নিয়ে জলের মধ্যে এরকম ডুবিয়ে দিলে, তখন হাইট কতটা উঠবে। এখানে যে H1 হাইটটা উঠেছিল R1 রেডিয়াসের টিউবটা ডবানোর ফলে H1 হাইট মানে 15 সেমি উঠেছিল, যখন তুমি সেই জলের মধ্যে আর একটা কম রেডিয়াস বলতে R2 মানে 5 সেমিটা দেওয়া আছে, তখন হাইট কত হবে সেটা
তোমাকে তখন তার H2টা কত হবে সেটা ক্যালকুলেশন করতে হবে। সেটা কি করে হবে না, আমরা জানি কি হাইটের ফর্মুলা H = 4 সিগমা cos আলফা বাই স্পেসিফিক ওয়েট ইন্টু ডি। ঠিক আছে, H মিন হাইট, ঠিক আছে, H মিন হাইট, আর সিগমা সারফেস টেনশন, আর cos আলফা এখানে 0 1 ধরা হয়, সিগমা এগুলো সব কনস্ট্যান্ট, 4 সিগমা cos আলফা, স্পেসিফিক ওয়েট অফ দ্য লিকুইড কনস্ট্যান্ট। সুতরাং H প্রপোর্শনাল 1/d, 1/d মানে ডায়ামিটার সাথে প্রপোর্শনাল, এটাকে তাহলে 1/ আমরা r লিখতে পারি। d = যেহেতু 2r আছে, r লিখতে মানে এরকম 2r লিখলাম বা r লিখলাম, ঠিক আছে, 2r, ঠিক আছে, এইচ এর সাথে প্রপোর্শনাল। তাহলে আমরা যদি এইটার সাথে এইচ এর সাথে ডি আর ইনভার্সলি প্রপোর্শনাল, এইচ এর সাথে আর, এগুলো তো কনস্ট্যান্ট আছে, 4 সারফেস টেনশন যার ইউনিট নিউটন পার মিটার, ঠিক আছে, cos আলফা দিস ইকুয়াল টু 1, স্পেসিফিক ওয়েট ও কনস্ট্যান্ট ডি দেওয়া আছে। তাহলে H1/H2 প্রপোর্শনাল কি হবে R2/R1। এখানে আমার কি দেওয়া আছে H1 এবং R1 দেওয়া আছে, এখানে R2 5 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমার কি বার করতে হবে না H2টা বার করতে হবে। এখানে কি দেওয়া আছে H1 15 সেমি, ঠিক আছে। যদি এটাকে কে কনস্ট্যান্ট বা সাপোজ ধরি রেশিওতে আমি সমান দিয়ে করি, যেমন দিয়েছিলাম কনস্ট্যান্টকে অ্যাভয়েড করে দিয়ে আমি যদি করতে পারি H1/H2 সমান R2/R1, মানে ইনভার্সলি প্রপোর্শনাল, যেহেতু H1 এখানে দেওয়া আছে 15, ঠিক আছে। আমাকে কি বার করতে হবে না H2 কত, মানে কম ডায়া যখন ডুবালাম তখন হাইট কতটা হবে, সে কম ডায়া হলে বেশি হবে, যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল। দেখি মানটা বসিয়ে দিয়ে দেখি R2 = 5, R2 = এখানে কত 5 দেওয়া আছে, আর R1 এখানে কত আছে 10 দেওয়া আছে। তাহলে এটা আছে 1/2, অর্থাৎ H2 = এদিকে গেলে 15 × 2 মানে 30। তাহলে এখানে কতটা হাইট উঠবে, এই ডায়া 5 সেমি ডায়া যদি এই জলের মধ্যে ডুবে দিই, কেন সবই তো কনস্ট্যান্ট আছে, স্পেসিফিক ওয়েট, সারফেস টেনশন, cos আলফা, এই 4 কনস্ট্যান্ট আছে, তখন এখানে তাহলে হাইট কত হবে, এখানে 30 মিলিমিটার হবে, মানে যেহেতু মিলিমিটার দেওয়া আছে, সেন্টিমিটার ধরেছিলাম, এগুলো মিলিমিটারই করে নেবে, মিলিমিটার যেহেতু দেওয়া আছে মিলিমিটারই, তাহলে এখানে কত হবে হাইট হবে 30 মিলিমিটার। তাহলে মেন এইটা তোমাকে ফর্মুলাটা মনে রাখতে হবে, মনে রাখলে তুমি এটা করতে পারো, ঠিক আছে। এখন একটু ম্যানেজমেন্টের দিকে আবার যাওয়া যাক। ম্যানেজমেন্টটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, এবং এইটা কম্পিটিশনের ক্ষেত্রে অনেকটা ভ্যারি করে। এটা যদি বেশ কিছু করা যায় তাহলে বিভিন্ন পরীক্ষায় অনেক হাজার হাজার ছেলেকে কম্পিটিশনে বের করে দেওয়া যেতে পারে। ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশন NHPCতে অনেক ম্যানেজমেন্ট থেকে এসেছিলো 10-12টা কোয়েশ্চেন, সেটা ওই জন্য ম্যানেজমেন্ট নিয়েও একটা কোয়েশ্চেন আলোচনা করছি। পরপর এইরকম সিমেট্রিক্যালি আমি বিভিন্ন সাবজেক্ট নিয়ে আলোচনা করব। আমি বলেছি কি ব্রেক ইভেন পয়েন্ট ইজ দ্য পয়েন্ট হোয়ার ফিক্সড অ্যান্ড ভেরিয়েবল কস্ট লাইন ইন্টারসেক্ট, ভেরিয়েবল অ্যান্ড টোটাল কস্ট লাইন ইন্টারসেক্ট, টোটাল কস্ট অ্যান্ড ফিক্সড লাইন ইন্টারসেক্ট, টোটাল কস্ট অ্যান্ড সেলস রেভিনিউ লাইনস ইন্টারসেক্ট। এবার ব্রেক ইভেন লাইনটা কি তোমাকে প্রথমে জানতে হবে। প্রথমে তুমি যদি একটা রেক্টাঙ্গল ড্র করো, রেক্টাঙ্গল যদি এরকম ড্র করো, রেক্টাঙ্গল এই যে ডায়াগোনাল যেটা করলে, ডায়াগোনাল দিস ইজ হচ্ছে সেলস রেভিনিউ, মানে তুমি যে জিনিসটা একটা ধরো লাভে বিক্রি করছো বা প্রফিটে বিক্রি করছো, সেটা হচ্ছে সেলস রেভিনিউ এটা, ঠিক আছে। এবার জিনিসটা একটা ফিক্সড কস্ট থাকে, এরকম একটা ফিক্সড কস্টের লাইন, ঠিক আছে, ফিক্সড কস্ট। আর ভেরিয়েবল কস্ট লাইন এইভাবে আসছে, ভেরিয়েবল কস্ট লাইন। আচ্ছা, এইটা হচ্ছে ফিক্সড কস্ট, এই দিকে ফিক্সড কস্ট হলো, এইটা ভেরিয়েবল কস্ট। তারপরে তুমি কিছুটা লাভ করে মানে বিক্রি করলে, তখন সেটা হচ্ছে সেলস রেভিনিউ, ঠিক আছে। এখানে আমি দিলাম টিসি, টোটাল কস্ট। এটা যদি আমি ফিক্সড কস্ট দিয়েছি টি এফ দিয়ে দিলাম ফিক্সড কস্ট, ঠিক আছে। এদিকে হচ্ছে কস্ট আর এদিকে হচ্ছে আউটপুট, ঠিক আছে, আউটপুট। তাহলে ফিক্সড কস্ট, কোনো কোম্পানির কিছু যদি মাল প্রোডাক্ট করো না করো, তার একটা ফিক্সড কস্ট দিতে হয়, ঘর ভাড়া কিংবা কিছু স্যালারি, ওয়েজেস, প্রোডাক্ট না করলেও তোমার সেই ফিক্সড কস্টটা প্রতি মাসে দিতে থাকতে হবে। কিন্তু ভেরিয়েবল কস্টটা কি না, কাঁচামালের সাথে তোমার দাম বাড়ছে। 5টা পেন তৈরি করার জন্য কাঁচামাল তোমার 5 টাকা লাগছে, 100টা যখন তৈরি করছো তখন তোমার 500 টাকা লাগছে, সেইটা হচ্ছে
ভেরিয়েবল কস্ট, এইটা এই পর্যন্ত লাইন হলো ভেরিয়েবল কস্ট। তারপরে তুমি ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট যোগ করার ফলে কিছুটা প্রফিটে বিক্রি করছো, সেটা হচ্ছে সেলস রেভিনিউ। ঠিক আছে, তাহলে তোমার এই যে সেলস রেভিনিউ এই লাইনটা এসআর এবং এইটা কি হচ্ছে টিসি, টোটাল কস্ট টিসি, এটা যেখানে মিলিত হচ্ছে সেটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট, মানে প্রফিট এবং লসটা সেম থাকছে। এই দিকের জোনটাকে বলা হচ্ছে প্রফিট উপরের দিকে, আর নিচের দিকের জোনটাকে বলা হচ্ছে লস। এখানে যে প্রশ্নটা দেওয়া আছে, ব্রেক ইভেন পয়েন্ট ইজ দ্য পয়েন্ট হোয়ার fixed and variable cost line intersect, variable and total cost line intersect, total cost and fixed cost intersect, total cost and sales revenue intersect। এটা হচ্ছে সেলস রেভিনিউ, ডায়াগোনাল হচ্ছে রেক্টাঙ্গেল, যে ডায়াগোনাল সেলস মানে বিক্রি করছে, যেহেতু লাভে বিক্রি করছে এইটা সেলস রেভিনিউ। তার সাথে টোটাল কস্ট এই যে টিসি যেটা দিলাম এটা হচ্ছে টোটাল কস্ট। আর ভেরিয়েবল কস্ট মাত্র এইটুকু, এই জোনটা হচ্ছে ভেরিয়েবল কস্টের জোন, এই জোনটা হচ্ছে প্রফিট জোন মানে লাভ করেছে। আর ব্রেক ইভেন পয়েন্টের নিচের জোনটা হচ্ছে লস জোন, মানে যেটা ব্রেক ইভেন পয়েন্টের নিচেরটা লস জোন, আর এটা হচ্ছে প্রফিট আর লস ইন দ্য মিডিল, নো প্রফিট নো লস, দ্যাট ইজ কল্ড ব্রেক ইভেন পয়েন্ট। এইটা লাইনটা যদি জাস্ট এইরকম নিচে চলে আসে তখন কি হবে না, নিচের দিকে চলে এলো তখন লস হয়ে যাবে। তুমি সেই কস্টের থেকেও তো তুমি কমে বিক্রি করছো, ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট টোটালের থেকে যদি কমে বিক্রি করো তখন মেটেরিয়ালসটা কম হয়ে যায়, তখন প্রফিটটা লস হয়ে যায়, সে হয়ে যাবে। এর সাথে রিলেটেড কোয়েশ্চেনগুলো আলোচনা করে দিলাম, কিন্তু তোমাকে এটা মনে রাখতে হবে সেলস রেভিনিউ এবং টোটাল কস্ট যে লাইনে মিলিত হয় সেটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। ঠিক আছে, সেটা হচ্ছে ব্রেক ইভেন, নো প্রফিট নো লস দিস পয়েন্ট। ঠিক আছে, এবার একটা কোয়েশ্চেন আমি যাব রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনে, আর একটা কোয়েশ্চেন 7 নম্বর কোয়েশ্চেন, যেটা এটা তো ডি অ্যান্সার হলো, ডি অ্যান্সার ডি হয়ে গেল। 5-এর দাগেরটা তো আগে বলে দিয়েছি, 5-এর দাগেরও ডি অ্যান্সার। ঠিক আছে, ঠিক আছে। তারপর আমি 7 নম্বর কোয়েশ্চেনে একটু আসছি। 7 নম্বর কোয়েশ্চেন আছে দ্য সিকোয়েন্স অর্ডার ডিফারেন্ট কম্পোনেন্ট অফ ভেরিয়াস কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম কি কত? প্রথম বলা আছে কম্প্রেসার, কন্ডেন্সার, থ্রটল ভালভ, ইভাপোরেটর। বিতে দেওয়া আছে কম্প্রেসার, থ্রটল ভালভ, কন্ডেন্সার, ইভাপোরেটর। সিতে দেওয়া আছে কম্প্রেসার, ইভাপোরেটর, থ্রটল ভালভ, কন্ডেন্সার। ডিতে দেওয়া আছে কম্প্রেসার, এক্সপেন্সার ভালভ, ইভাপোরেটর, কন্ডেন্সার। ঠিক আছে, তাহলে সিকোয়েন্সিয়ালি অর্ডার অফ ডিফারেন্ট কম্পোনেন্ট মানে সিকোয়েন্সিয়ালি পরপর কীভাবে আছে সেটাই বলতে চেয়েছে। মানে প্রথমে আছে কম্প্রেসার, কম্প্রেসার, তারপরে আছে কন্ডেন্সার, তারপরে আছে এটাকে আমরা বলি থ্রটল ভালভ অথবা এক্সপেন্সার ভালভ। থ্রটল ভালভ, এইরকম একটা আছে থ্রটল ভালভ। থ্রটল ভালভ এখানে রিসিভার থাকে, সেটা দেওয়া যেতে পারে, এখন মনে রাখার দরকার নেই। থ্রটল ভালভ और এক্সপেনশন ভালভ। ঠিক আছে, এখানে আছে ইভাপোরেটর, ইভিপি। তাহলে সিকোয়েন্সিয়ালি অর্ডার বলতে মানে ফ্লো ডায়াগ্রামটা আমি প্রথমে করব। এটা মনে রাখার একটা টেকনিক তুমি অ্যাপ্লাই করতে পারো, সিসিই মনে রাখতে পারো সিকোয়েন্সিয়ালি অর্ডার। এবার হয়তো কোনো বইতে কম্প্রেসারের পরে এখানে নিচে কন্ডেন্সার দেওয়া আছে, তারপরে থ্রটল ভালভ, তারপরে তখন কিন্তু অ্যারো সাইনটা এই নিচের দিকে হবে। এই সাইড দিয়ে আমি যদি ইন্ডিকেট করা দিই কম্প্রেসারের পরে কন্ডেন্সার, অ্যারো সাইনটা এই দিকে হবে। কিন্তু ফ্লো ডায়াগ্রামটা যেটা করেছি এইভাবে ফ্লো ডায়াগ্রাম মানে কম্প্রেসার পরে কন্ডেন্সার, তারপরে থ্রটল ভালভ, তারপরে এক্সপেনশন ভালভ। তাহলে ফ্লো ডায়াগ্রাম এইরকম আসবে সিসিই। ঠিক আছে, এক্সপেনশন ভালভকে থ্রটল ভালভও বলা হয় কিছু কিছু জায়গায়, তার জন্য মনে রাখার সুবিধার জন্য এই কথাটা দিয়ে যাবে কম্প্রেসার, কন্ডেন্সার, এক্সপেনশন ভালভ, ইভাপোরেটর। কম্প্রেসার, কন্ডেন্সার, এক্সপেনসার, ইভাপোরেটর। তাহলে liquid flow is a sequentially order in vapor compression. Sequence order of the different components of vapor compression refrigeration system is this answer the is indicate is A. Why A indicate compressor, condenser and throttle valve, evaporator. Flow diagram of the refrigerant of vapor compression cycle. Is vapor compression cycle must be compressor will be used, but vapor absorption cycle is not, compressor is not used. In this question I will discuss some other question. In between compressor and condenser, oil separator is situated. Oil separator is a part which is separate the excess oil which mixed the refrigerant oil, then will separate from the refrigerant
and increase the refrigerant property and back to into the compressor. In between compressor and evaporator, such tank or accumulator is situated. A function of accumulator is which is used to prevent the refrigerant to compressor of the wet refrigerant which cause the compressor breakdown or damage of the various parts. So accumulator is the accumulate the wet refrigerant from the superheated refrigerant is a accumulator. তাহলে তুমি প্রথমেই তোমার মনে রাখতে হবে CCE, এটা মনে রাখলে কম্প্রেসার কন্ডেন্সার এক্সপেন্সাল ইভাপোরেটর। ঠিক আছে, এটা একবার কর্পোরেশনের পরীক্ষায় এসেছিল, সিকোয়েন্সিয়ালি অর্ডার 2008-এ এই কোয়েশ্চেনটা এসেছিল। ঠিক আছে, ব্রেক ইভেন অ্যানালাইসিস যেটা আগে পড়ালাম ম্যানেজমেন্টের, এটা বহুবারই এসছে সেলে এবং SSC-তে এরকম কোয়েশ্চেনটা এসছে। ওয়াটার রাইজে SSC-তে এসেছে, থার্মাল ডিফিউসিভিটি HS-এ এসছে এবং ইজিকে রিলেশন সেটাও বললাম, বহুবার এই পরীক্ষাগুলো এসছে। এবং এই রিলেটেড যে কোয়েশ্চেনগুলো আলোচনা করলাম সেগুলো একটু বারবার ধরে প্র্যাকটিস করো এবং তোমরা শুনতে থাকো, তাহলে পরবর্তী ভিডিওগুলো আমি আরও দিতে থাকবো এবং প্রতিটা সাবজেক্টে যে কোয়েশ্চেনগুলো আমি আলোচনা করব তার সাথে সাথে যে কোয়েশ্চেনের সাথে আরও রিলেটেড কিছু কোয়েশ্চেন হতে পারে তা বলে যাবো। যেমন রেফ্রিজারেশনের সাথে আরও যে কম্প্রেসার, গ্যাস টারবাইন, সেগুলোও আলোচনা করতে পারবো। এবং পরপর তোমরা যদি এগুলো শুনতে থাকো এবং লাইক করো, পরপর শেয়ার করো, পরবর্তী ভিডিওগুলো দিতে সুবিধা হবে। থ্যাংক ইউ, এখানেই রাখছি এবং এইভাবে কন্টিনিউ আমি পরবর্তী পরীক্ষাগুলো KMC বা PSC পরীক্ষাগুলোর জন্য পরপর আমি বলে যাব কোয়েশ্চেনগুলো নিয়ে।